নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভিডিওর যে থাম্বনেল, সেই থাম্বনেল দেখে হয়তো কিছুটা আশ্চর্য হয়েছেন, মনের মধ্যে প্রশ্ন তুলেছেন যে কি এমন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেল থেকে ভোটে লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, অনেক কিছু, কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় দিব্যি আছেন। আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকি কেউ ছুঁতে পেরেছে সেটা তো দেখা যায়নি। এমনকি ইডি সিবিআইকে পর্যন্ত তিনি ঘোল খাইয়ে ছেড়েছেন। একটা মামলা নয়, দুটো মামলা নয়, একের পর এক মামলাতে ইডি সিবিআইও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রণকৌশল বলুন কিংবা রাজনীতি, সেই রাজনীতির সামনে ঘোল খেয়েছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী এমন অবস্থা হবে যে এই ভোটের আগে তাকে জেল থেকে ভোটে লড়তে হবে। তো এটা একটা সম্ভাবনার কথা আপনাদের সামনে রাখা হচ্ছে। প্রশ্ন রাখা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি সেই অবস্থা এবার হতে চলেছে যে তাকে জেল থেকে ভোটে লড়তে হতে পারে? সম্ভাবনাটার কথা উঠছে এই কারণে, এই যে আইপ্যাক মামলা সুপ্রিম কোর্টে, সেই আইপ্যাক মামলায় একদিকে তো খোদ তৃণমূল নেত্রী খেলা খেলছেনই, পাল্টা যেটা দেখা যাচ্ছে যে ইডিও বেশ বুঝে সুঝে খেলা খেলছে। বুঝে সুঝে কিন্তু চালগুলো দিচ্ছে, বুঝে সুঝে কিন্তু এতদিন পর একটা মামলাতে কোথাও সিরিয়াসনেস দেখাচ্ছে। যে সিরিয়াসনেসটা দেখে খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছেন যে না, ইডি অন্তত এই আইপ্যাক মামলাতে ঠিকঠাকই রণকৌশল নিয়েছে। আর সেই রণকৌশলের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থা হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি কি হতে পারে, এর আগের দিনই শুভেন্দু অধিকারী আকারে ইঙ্গিতে বলেছেন। সেটা নিয়ে বন্ধুরা এর আগের দিনই ভিডিওতে বিশ্লেষণ করেছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা উঠছে যে ইডি কি এমন রণকৌশল নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল পর্যন্ত হতে পারে, এবং সেটা যদি ইডি চায়, মানে ইডি যদি সেইভাবে কেসটাকে সাজায়, তাহলে কিন্তু এই 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগেই কিন্তু ঘটনাটা ঘটে যেতে পারে। কেন বলছি এই কথা? কেননা ইডি, আপনারা জানেন যে গতকাল এই আইপ্যাক মামলার শুনানিটা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল। আর সেই আর্জির ফলে সুপ্রিম কোর্ট আইপ্যাক মামলাকে আগামী মার্চ মাসের 18 তারিখে পরবর্তী শুনানির ডেট দিয়েছে। আর ইডি সেই যে মামলা পিছিয়ে যাওয়ার যে যুক্তি, সেই যুক্তিতে বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো তার আত্মপক্ষ সমর্থন করে হলফনামা দিয়েছে, সেই হলফনামা ইডি পড়েছে এবং সেই হলফনামার পাল্টা হলফনামা ইডি আদালতে জমা দিতে চায় এবং সেটা প্রায় তৈরি। আর সেই জমা দেওয়ার জন্যই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে ইডির আইনজীবী সময়টা চেয়েছিল। আর সেই হলফনামায় যেটা দেখা গেল যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সুপ্রিম কোর্টে ইডি জমা করে দিল। আর সেই হলফনামাতেই ইডি যে কথাগুলো বলেছে, যে দাবিগুলো করেছে, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আতঙ্কের কারণ হতে চলেছে। কি দাবি করেছে ইডি? ইডি হলফনামায় যেটা দাবি করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে নথিগুলো ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন, সেই নথি কোনো আধিকারিকের অনুমতিতে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়নি। বন্ধুরা, আপনাদের নিশ্চয় মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হলফনামায় সুপ্রিম কোর্টে এইটা দাবি করেছেন যে তিনি যে নথিগুলো নিয়ে সেদিন মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন, সেই নথিগুলো নাকি তিনি ইডির যিনি তদন্ত আধিকারিক দায়িত্বে ছিলেন তার অনুমতিক্রমে নিয়ে বেরিয়েছিলেন। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামাতে এটাও দাবি করেছিলেন যে সেই নথিগুলো শুধুমাত্র তার পার্টির নথি, মানে তৃণমূলের রাজনৈতিক নথি। তার সঙ্গে ইডির যে তদন্ত, অর্থাৎ কয়লা পাচারের যে তদন্ত, সেই তদন্তের কোনো নথির সম্পর্ক নেই। মোদ্দা কথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইডির সঙ্গে একটা এত বড় কাণ্ড করে ফেলেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে, সেটা থেকে বাঁচতে যে খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে চেয়েছেন, সেটা হচ্ছে যে ইডির তদন্ত থেকে নিজেকে আলাদা করে রাখা, সুপ্রিম কোর্টকে এটা বোঝানোর চেষ্টা করা যে তিনি শুধুমাত্র তৃণমূলের নথিপত্রগুলো বাঁচাতেই সেদিন ইডির সেই যে তদন্ত, সেই তদন্তের মাঝখানে ঢুকে পড়েছিলেন। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, সেই দাবিটাই ইডি তাদের যে হলফনামা, সেই হলফনামাতে খারিজ করে দিয়েছে। এবং খারিজ করা শুধু নয়, রীতিমতো জোর দিয়ে যেটা জানিয়েছে, যেটা বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যে ইডি সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে জানিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়
যে নথিপত্রগুলো সেদিন মানে যে ফাইল সবুজ ফাইলের কথা বলা হচ্ছে, সেই সবুজ ফাইলের নথিপত্র কোনো ইডির তদন্তকারী আধিকারিকের অনুমতিতে নিয়ে আসেনি। সেই সঙ্গে ইডি এটাও বলছে যে সেই নথিতে কোন তথ্য ছিল সেটা ইডির তদন্তকারী আধিকারিকেরা জানেন না। হতে পারে তার মধ্যে কয়লা পাচারের কিছু নথি ছিল, কোনো গোপন টাকার লেনদেনের হিসেব ছিল, সেটা ইডির তদন্তকারী আধিকারিকদের দেখার সুযোগই দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ তদন্তের স্বার্থে সমস্ত নথিগুলোকেই কিন্তু ইডি বাজেয়াপ্ত করে ফেলেছিল, পুরো কিন্তু তালিকা বানিয়ে ফেলেছিল। তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব নথি রীতিমতো জোর করে একেবারে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে ইডির তদন্তকারী আধিকারিকদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের কাণ্ড, এই কাণ্ডটাকে ইডি রীতিমতো সুপ্রিম কোর্টে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, একটি সাংবিধানিক কেন্দ্রীয় সংস্থার কাজে স্বাধীনতায় হস্তক্ষেপের চূড়ান্ত অপরাধ বলে কিন্তু মনে করছে। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন যে ইডি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চোর বলে দাগিয়ে দিচ্ছে, ডাকাত বলে কিন্তু দাগিয়ে দিচ্ছে। এবং সেই ডাকাতিটা কার বিরুদ্ধে হয়েছে? একটি কেন্দ্রীয় সাংবিধানিক তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। আর ঠিক এই জায়গাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফেঁসে যাচ্ছেন। এইটা যদি ইডি সুপ্রিম কোর্টে ঠিকঠাক প্রমাণ করে দিতে পারে তাহলেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে, তৃণমূল নেত্রীকে কিন্তু জেলে যেতে হতে পারে, এমনটাই বলছেন আইন বিশেষজ্ঞরা। যদিও এটাও ঠিক যে খেলা এখনো অনেক বাকি। আদৌ এই যে ভোটের 2 মাস, ভোট হতে যে 2 মাস বাকি, তার মধ্যে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই খেলা ইডি শেষ করতে পারবে কিনা সে নিয়ে সন্দেহ রয়েছে। আবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি এই কদিনে শেষ হবে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে। সুপ্রিম কোর্টে যদি মামলাটির শুনানি শেষ হয়েও যায়, তারপরেও তার রায় সুপ্রিম কোর্ট যে কবে দেবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে সব মিলিয়ে অনেক সম্ভাবনা বাকি রয়েছে। কিন্তু এরপরেও একটা জিনিস কোথাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে আইপ্যাকের মামলা, প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ইডির তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধা দেওয়া, সেই মামলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঁচতে চাইছেন, সেই মামলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন মাথা গলাতে চাইছেন। সেই চেষ্টা কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। আর সেই চেষ্টাটা তিনি করছেন রাজ্যের টাকাতে, রাজ্যের যে রাজকোষ, সেই রাজকোষের টাকাতেই কিন্তু সেই চেষ্টাটা তিনি করছেন। কিন্তু সেই চেষ্টার বিরুদ্ধে ইডি যে চালগুলো দিচ্ছে, যে কথাগুলো বলছে, যে দাবিগুলো করছে, সেই দাবিগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেষ্টা ব্যর্থ করে দিতে পারে। আর যদি 26-এর বিধানসভা ভোটের আগে এই আইপ্যাক মামলার বড়সড় একটা কোনো রায় চলে আসে, আর সেই রায়টা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসে, তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 2-4 দিনের জন্যেও জেলে যেতে হয় তাহলে কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ভোটে লড়বেন, কিন্তু সেই ভোটের টিকিটটা ওই জেলে বসেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরতে হতে পারে। যদিও আইন বিশেষজ্ঞরা বলছেন যে সেই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আইনি খেলা খেলতে হয়, কিভাবে কোন মামলাকে ট্যাকল করতে হয় সেটা ভালো মতোই জানেন। আর এতদিন তিনি যখন বড় বড় মামলাকে ট্যাকল করতে পেরেছেন, এই মামলাকেও নিশ্চয়ই ট্যাকল করতে পারবেন। আর যদি তিনি 26-এ ফের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় চলে আসেন, তাহলে তো এমনিতেই ইডি একটু ঝিমিয়ে পড়বে। আইপ্যাক মামলাও হয়তো তখন কিছুদিনের জন্য ঠান্ডা বস্তায় চলে যাবে। কিন্তু যদি তিনি এই 26-এর বিধানসভা ভোটে হেরে যান, তাহলে কিন্তু একের পর এক অঘটন তার সঙ্গে ঘটতেই থাকবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।